আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এর ভাইয়া এবং আপুরা, আমরা আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে মেহেরজান একটা যে সিন প্যাসেজ আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেই প্যাসেজের উপর আজকে আমরা 10টার মতো এমসিকিউ সলভ করব। এবং এই এমসিকিউ গুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষায় যদি এই মেহেরজানের প্যাসেজটা আসে তাহলে এই এমসিকিউ গুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু এই এমসিকিউ গুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, তাই আমরা আজকের যে এমসিকিউ গুলো খুব ভালো করে ধীরে সুস্থে বুঝে বুঝে আনসার করার চেষ্টা করব। সেই সাথে আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, যে তোমরা জানো তোমাদের এমসিকিউ গুলো সাধারণত দুই টাইপের হয়ে থাকে। কেমন, একটা হলো যে প্যাসেজ বেসড, যেগুলো তোমরা প্যাসেজ থেকে এটার কি আনসার বের করতে পারো। আর কিছু আছে যে মিনিং বেসড, যে তোমাদের ধরো যে প্যাসেজ থেকে একটা ওয়ার্ড দিবে অথবা একটা ফ্রেজ দিবে এবং ওই ওয়ার্ড বা ফ্রেজের মিনিং তোমাকে বের করতে বলবে, বা একটা এই ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা কি বোঝাচ্ছে বা কি ইন্ডিকেট করছে এটা তোমাকে বের করতে বলবে। এবং এই টাইপের যে এমসিকিউ গুলো আছে, আমরা তোমাদের যে স্টুডেন্টরা তোমরা ম্যাক্সিমাম এই টাইপের এমসিকিউ গুলো ভুল করে থাকো, কারণ তোমরা এটা বাসায় এরকম প্র্যাকটিসও করো না বা এগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টাও করো না। তাই আমরা আজকের এই যে মিনিং বেসড যে এমসিকিউ গুলো আছে সেগুলোর উপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি এবং সেগুলো আমরা কি আজকে বেশি সলভ করব। তাহলে আমরা আজকে বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। আমরা শুধু কোশ্চেনটা দেখে সঠিক আনসারটাই দেখবো না, সেই সাথে আমরা বাকি অপশনগুলো কেন সঠিক হলো না সেটা ভালো করে বোঝার চেষ্টা করব। এর ফলে আমাদের যদি কোশ্চেনটা এক্সাম হলে ঘুরিয়ে পেঁচিয়েও আসে তখন কি আমরা সঠিক আনসার দিয়ে চলে আসতে পারবো। দেখো, আমরা এখন শুরু করে দিব। মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর। মেহেরস বলতে এখানে মেহেরজানকে বোঝানো হচ্ছে। মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর। মেহেরের জীবন অনেক কি সুখী ছিল। কিসের পূর্বে মেহেরের জীবন সুখী ছিল? দেখো তো, দ্য লিবারেশন মানে কি মুক্তিযুদ্ধর পূর্বে। মুক্তিযুদ্ধ রিলেটেড কোনো কথা এই মেহেরজান সিন প্যাসেজে আমাদের কি নাই। যেহেতু নাই, তাহলে এই আনসারটা কি আমাদের সঠিক হবে না। এরপরে এমসিকিউটা যদি আমরা দেখি, দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা মানে কি যমুনা নদীর ভাঙনের পূর্বে কি মেহেরজানের জীবন সুখী ছিল? হ্যাঁ, এটা হতে পারে, কারণ আমরা জানি এই প্যাসেজটা কি রিলেটেড, রিভার রিলেশন বা নদী ভাঙন রিলেটেড, তাই কি এটা হতে পারে। এরপরের অপশনটা যদি আমরা দেখি, দ্য ভিক্টোরি মানে কি বিজয়, তাহলে বিজয় রিলেটেড, বিজয় বা কি হার রিলেটেড এমন কোনো ইনফরমেশন তো এই প্যাসেজে নাই, তাহলে কি এই অপশনটাও কি আমাদের সঠিক হবে না। এরপরে যদি আমরা দেখি, তা ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতার পূর্বে, স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো তো এই প্যাসেজের অংশ না, বা এই টাইপের কোনো কথা এই প্যাসেজে দেয়া নাই, তাই আমাদের এই অপশনটাও ঠিক হবে না। তাহলে আমাদের সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে কোনটা? অপশন বি, মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা। যমুনা নদীর ভাঙনের পূর্বে মেহেরের জীবন কি সুখী ছিল, বা প্যাসেজে হুবহু এটা দেয়া আছে। আমাদের সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হবে? একের দুই। আচ্ছা, এখন যদি 2 নাম্বার এমসিকিউটা আমরা দেখি, গ্রিডি যমুনা ইজ ইউজড হিয়ার টু ডেসক্রাইব দ্য। আচ্ছা, এখানে যমুনাকে গ্রিডি কেন বলা হয়েছে, বা এই গ্রিডি যমুনা বলতে এখানে কি বোঝাচ্ছে? দেখো তো, ক্রুয়েলটি অফ নেচার মানে কি প্রকৃতির নিষ্ঠুরতা বোঝাচ্ছে, নাকি ডিমান্ড অফ এ কনজিউমার মানে কি ভোক্তার কোনো চাহিদা বোঝাচ্ছে, নাকি সাপ্লাই অফ এ কনজিউমার, কনজিউমার মানে কি ভোক্তা, ভোক্তার কোনো সরবরাহকে বোঝাচ্ছে, নাকি হেল্প অফ এ কনজিউমার মানে কি ভোক্তার কোনো সাহায্যকে বোঝাচ্ছে? কোনটা হবে সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? ক্রুয়েলটি অফ নেচার মানে কি প্রকৃতির নিষ্ঠুরতাকে বোঝাচ্ছে, কারণ এই যে যমুনা এটার যে ভয়াবহ রূপ সেটা কি মানুষের ঘর বাড়ি সম্পদ সকল কিছু বিলীন করে দেয়। যেহেতু সকল কিছু বিলীন করে দেয় এবং ক্ষতি করে মানুষের, তাই এটাকে কি বোঝাচ্ছে? প্রকৃতির নিষ্ঠুরতা বা ক্রুয়েলটি অফ কি নেচার। তাহলে আমাদের সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হবে? 2 এর ক, ক্রুয়েলটি অফ নেচার। এখন আমরা পরের এমসিকিউ গুলোতে চলে যাব। আচ্ছা, 3 নাম্বার এমসিকিউটা যদি আমরা দেখি, মেহেরজান ইজ এ ভিকটিম অফ। মেহেরজান কিসের শিকার? দেখো তো, ড্রাউট। ড্রাউট মানে কি খরা। এই খরা রিলেটেড কোনো কথা এই মেহেরজান সিন প্যাসেজে নাই। যেহেতু নাই, তাহলে এই অপশনটা আমাদের কি ভুল হবে। এরপরটা যদি আমরা দেখি, ফেমিন। ফেমিন মানে কি দুর্ভিক্ষ। তাহলে দুর্ভিক্ষ রিলেটেড এখানে অল্প কথা আছে, কি সেটা? মেহেরজানের যে স্বামী এবং পরিবার। তোমরা যদি সিন প্যাসেজটা ভালো করে পড়ো তাহলে দেখবা যে মেহেরজানের স্বামী এবং কি পরিবার কি খাদ্যের অভাবে বিভিন্ন রোগ হয়েছে এবং কি তারা মারা গেছেন, এতটুকু কথা দেয়া আছে, কিন্তু মেহেরজানের সাথে সরাসরি এই খাদ্যের অভাবের কি কোনো সম্পর্ক নাই। তাহলে কি এটা আমাদের আনসার হবে না। এরপরেরটা যদি আমরা দেখি, রিভারেশন মানে কি নদী ভাঙন। মেহেরজান ইজ এ ভিকটিম অফ রিভারেশন। এই যে সেন্টেন্সটা এটা তোমাদের প্যাসেজে হুবহু দেয়া আছে, তাই আমাদের সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে কি এটা। তবুও আমরা পরের অপশনটা দেখবো। দেখো, সাইক্লোন মানে কি জানো? ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় রিলেটেড কোনো কথাই মেহেরজান সিন প্যাসেজে নাই, তাহলে আমাদের কি এই অপশনটাও ভুল হবে। আমাদের সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে কি 3 এর সি বা রিভার ইরেশন। এখন আমরা কি পরের এমসিকিউ চলে যাব। দেখো, দ্য ওয়ার্ড টার্মোয়েল ইন্ডিকেটস। এখানে টার্মোয়েল এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝানো হচ্ছে? দেখো তো, টার্মোয়েল অর্থ কি জানো?
বিশৃঙ্খলা, টার্মোয়েল অর্থ কি বিশৃঙ্খলা। তাহলে এই ওয়ার্ডগুলো থেকে আমাদেরকে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার অর্থ কি বিশৃঙ্খলা। দেখো তো, এজিটেশন, এজিটেশন মানে কি বিশৃঙ্খলা। যেহেতু এজিটেশন মানে বিশৃঙ্খলা, তাহলে এই ওয়ার্ডটার সাথে সবথেকে বেশি কি মানে মিলে যাচ্ছে, তাহলে আমাদের আনসার কি হতে পারে এটা। তবুও আমরা বাকি অপশনগুলো দেখবো। দেখো, রিডাকশন মানে কি জানো, হ্রাস পাওয়া বা কমিয়ে আনা, তাহলে এটা নিঃসন্দেহে হবে না। এরপর যদি আমরা যাই কনস্ট্যান্ট মানে কি স্থায়ী, স্থায়ীর সাথে সরাসরি বিশৃঙ্খলার তো কোনো সম্পর্ক নেই, তাহলে এটাও আমাদের হবে না। আচ্ছা দেখো, রিজিড, রিজিড অর্থ কি জানো, এটা হলো কঠোর বা অনমনীয়, যেটা কি সহজে ভাঙা যায় না, তাহলে কি রিজিডও এটার সাথে কি সরাসরি সম্পর্কিত না। তাহলে সব থেকে বেশি মিল কোনটা, এটা এজিটেশন মানে কি বিশৃঙ্খলা। আবার টার্মোয়েল অর্থ কি বিশৃঙ্খলা, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তোমাদের জন্য এই প্যাসেজের জন্য। তাহলে তোমরা এই ওয়ার্ডটা মনে রাখতে পারো, টার্মোয়েল অর্থ কি বিশৃঙ্খলা, আবার এজিটেশন মানে কি বিশৃঙ্খলা। তাহলে আমরা 4 নম্বরের আনসারও পেয়ে গেলাম। এখন আমরা কি পরের এমসিকিউ গুলোতে চলে যাব। আচ্ছা, যদি আমরা 5 নাম্বার এমসিকিউ আসি, দেখো দ্য ওয়ার্ড শেটার মিন্স, এখানে শেটার দ্বারা কি বোঝানো হচ্ছে। দেখো তো, শেটার মানে কি জানো, কোনো কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলা, তাহলে কোনো কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলাকে কি বলা হয়, শেটার। তাহলে আমরা যদি অপশনগুলো দেখি, টু ডিস্ট্রয় সামথিং মানে কি কোনো কিছু ভেঙে ফেলা, কাছাকাছি অর্থ দিচ্ছে। তবুও আমরা কি পরের অপশনগুলো দেখবো। দেখো, টু ব্রেক সামথিং ইনটু পিসেস মানে কি কোনো কিছু একবারে পিস পিস করে কি ভেঙে ফেলা, তাহলে কি এটার চেয়ে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে আমাদের। তবুও আমরা বাকি অপশনগুলো দেখবো। দেখো, টু ইরেক্ট সামথিং মানে কি কোনো কিছু নির্মাণ করা, তাহলে কি ভেঙে ফেলার সাথে নির্মাণ করা অপোজিট মিনিং বোঝাচ্ছে, তাহলে এটা আমাদের আনসার হবে না। এরপরে যদি আমরা যাই, টু কমপ্লিট সামথিং মানে কি কোনো কিছু সম্পূর্ণ করা, যেহেতু কোনো কিছু সম্পূর্ণ করা এটার সাথে এটার সরাসরি কোনো সম্পর্ক নেই, তাহলে এটা আমাদের কি আনসার হবে না। তাহলে আমাদের সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা, টু ব্রেক সামথিং ইনটু পিসেস, কোনো কিছু একেবারে পিস পিস করে কি ভেঙে ফেলাকে কি বলা হয়, সেটার বলা হয়। তাহলে আমরা 5-এর আনসার পেয়ে গেলাম। এখন আমরা কি 6 নম্বরে চলে আসবো। দেখো, দ্য ফ্রেজ হুইসপারিং ওয়াইন্ড মিন্স, এখানে হুইসপারিং ওয়াইন্ড দ্বারা কি বোঝাচ্ছে। দেখো তো, হুইসপার মানে কি জানো, ফিস ফিস করা, আর ওয়াইন্ড মানে কি জানো, বাতাস। তাহলে হুইসপারিং ওয়াইন্ড মানে কি ফিস ফিস বাতাস, বা যেটাকে তোমরা এইভাবে বলতে পারো যে যে বাতাসটা তোমরা শস্য শব্দ করে না তোমাদের কানে, এটাকে কি বলা হয়, হুইসপারিং ওয়াইন্ড বা ফিস ফিস করে যে বাতাস। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে। দেখো তো, আমরা অপশনগুলো যদি দেখি, wind that blows from across a fire, এমন বাতাস যেটা কি আগুনের উপর দিয়ে মানে যায়, এমন কোনো বাতাস না। এটা কি এমন বাতাস যেটা ফিসফিস শব্দ করে বা শশ শব্দ করে। এর পরের অপশনটা যদি আমরা যাই, wind that blows with a hissing sound, হিজিং মানে কি জানো, শশ, আর সাউন্ড মানে কি শব্দ, তাহলে হিজিং সাউন্ড মানে কি জানো, শশ শব্দ। হ্যাঁ, এটার কাছাকাছি হতে পারে, মানে ফিসফিস বাতাস আমাদের কি কানের সামনে মানে কানের কাছে কি শশ শব্দ করে, তাহলে কি এটা আমাদের উত্তর হতে পারে। এরপরেও আমরা যাবো। দেখো, wind that helps someone make a fire, এমন বাতাস যেটা মানুষকে আগুন তৈরিতে বা আগুন জ্বালাতে সাহায্য করে না, এটার সাথে এটা কোনোভাবে মিলছে না। এরপরের অপশনটা যদি আমরা যাই, wind that blows in summer, এমন বাতাস যেটা কি গ্রীষ্মকালে বয়ে বেড়ায়, তাহলে এটাও আমাদের আনসার হবে না। সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের আনসার কি হয়ে যাবে, 6-এর বি নাম্বারটা, দ্য ফ্রেজ হুইসপারিং ওয়াইন্ড মানে কি ফিসফিস বাতাস বলতে এখানে কি বোঝাচ্ছে, wind that blows with a hissing sound মানে কি এমন বাতাস যেটা কি শশ শব্দ করে। তাহলে 6-এর মানে আমাদের 6 নাম্বার এমসিকিউ এর আনসার কি হয়ে যাবে, 6 নাম্বার এমসিকিউ এর আনসার হবে খ। তাহলে আমরা এখন পরের এমসিকিউ গুলোতে কি করব, চলে যাব। এখন আমরা 7 নম্বর এমসিকিউটা সলভ করব। দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ, মানে লেখকের এই প্যাসেজটা লেখার মূল উদ্দেশ্য কি বা মূল পারপাস কি। দেখো তো, টু এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ রিভার মানে কি নদীর গুরুত্ব সম্পর্কে না, এখানে নদীর কোনো গুরুত্ব সম্পর্কে এই প্যাসেজে কোনো কথা বলা হয় না, উল্টো এখানে নদীর যে নেতিবাচক দিকগুলো আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, তাহলে এটা আমাদের আনসার হবে না। এরপরেরটাই যদি আমরা যাই, টু ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন মানে কি বর্ষার প্রভাব সম্পর্কে কথা বলা হয়েছে না, বর্ষার প্রভাব সম্পর্কে অল্প কথা বলা হয়েছে, কিন্তু এটা কি মেইন পারপাস না, তাহলে এটা আমাদের আনসার হবে না। এরপরেরটা যদি আমরা দেখি, টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন মানে কি নদী ভাঙনের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এটা সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, কারণ এই প্যাসেজ জুড়ে মেহেরজানকে নিয়ে নদী ভাঙনের কথাই বলা হয়েছে, এবং নদী ভাঙনের ফলে মেহেরজান সহ আর অনেক মানুষের এই সমস্যাগুলো তৈরি হয়, এই রিলেটেড কথা এই প্যাসেজে আছে, তাহলে এটা আমাদের সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার হতে পারে। তবুও আমরা কি পরের অপশনটা দেখবো। দেখো, টু ডেসক্রাইব দ্য ফেট অফ এ ওমেন মানে কি একজন মহিলার ভাগ্য সম্পর্কে কথা বলা হয়েছে। দেখো তো, তাহলে একজন মহিলার ভাগ্য নিয়ে কোনো কথা বলা হয় না, মেহেরজানের কথা বলা হয়েছে, কিন্তু মেহেরজান একটা কাল্পনিক চরিত্র। এখানে মেইন পারপাস হলো যে মেহেরজানকে দিয়ে এই যে নদী ভাঙনের যে প্রভাবগুলো আছে সেগুলো আমাদের জীবনে মানে মেহেরজানের মতো মানুষের জীবনে কেমন প্রভাব ফেলে সেটা বোঝানো। তাহলে আমাদের মেইন পারপাস কি লেখকের এই প্যাসেজটা লেখা, টু ডেসক্রাইব দ্য এফেক্ট অফ রিভার ইরোশন মানে কি নদী ভাঙনের প্রভাবগুলো নিয়ে এই নদী ভাঙনের প্রভাবগুলো কি ব্যাখ্যা করাই কি মেইন পারপাস এই লেখকের। তাহলে আমাদের 7 নম্বরের সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হবে, 7-এর 3। এখন আমরা পরের এমসি গুলোতে চলে যাব। দেখো, মেহেরজান ইজ লিভিং ইন হার মেকশিফট হাউস নাও মানে কি মেহেরজান এখন কাদের সাথে অস্থায়ী জীবন পার করছেন। দেখো তো,
উইথ হার রিলেটিভস মানে কি তার আত্মীয় স্বজনদের সাথে মেহেরজান প্যাসেজে মেহেরজানের আত্মীয় স্বজন রিলেটেড কোনো কথা নাই, তাহলে এই অপশনটা নিঃসন্দেহে আমাদের কি সঠিক হবে না। এরপরে যদি আমরা দেখি উইথ হার হাজবেন্ড, তার মানে তার স্বামীর সাথে, না সে তো মানে নদী ভাঙনের পূর্বে তার স্বামীর সাথে থাকতো এবং তার স্বামী কি নদী ভাঙনের পরে যে দুর্ভিক্ষ তৈরি হয় এবং এর ফলে কি হয় যে বিভিন্ন রোগে তার স্বামী এবং কি তার পরিবারের মারা যায়, তার পরিবারের লোকজন কি করে মারা যায়, তাহলে কি সে একাই বেঁচে ছিল, তাহলে তার হাজবেন্ড হবে না, উইথ হার ফ্যামিলি তার ফ্যামিলিও হবে না, এলোন হতে পারে, কারণ কি নদী ভাঙনের পর মেহেরজান কি একাই বসবাস করতো দুঃখের সাথে, তাহলে কি এখানে মেহেরজান ইজ লিভিং ইন হার মেকশিফট হাউস নাও, মানে কি এখন মেহেরজান মানে কাদের সাথে অস্থায়ী জীবন পার করতেছে, একাই, সে নিজের সাথে একাই কি অস্থায়ী জীবন পার করতেছে, তাহলে আমাদের 8 নম্বরে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হয়ে যাবে 8-এর 4 হবে। এখন আমরা পরের এমসি গুলোতে চলে যাব। আচ্ছা 9 নাম্বার এমসি করে যদি আমরা ভালো করে দেখি, দেখো বিফোর দ্য ইরোশন অফ দ্য রিভার মানে কি নদী ভাঙনের পূর্বে মেহেরজান ওয়াজ, মেহেরজান কেমন ছিল, দেখো তো হেলদি মানে কি সুস্থ ছিল, ওয়েলদি মানে কি সম্পদশালী ছিল, নাকি আনহ্যাপি অসুখী ছিল, নাকি স্যাড মানে কি দুঃখী ছিল। দেখো তো তোমরা প্যাসেজটা যদি ভালো করে পড়ো তাহলে দেখবা যে লেখা আছে এখানে মেহেরজানের মানে নদী ভাঙনের পূর্বে মেহেরজানের জীবন কি অনেক সুখী ছিল, যেহেতু সুখী ছিল তাহলে আমাদের আনহ্যাপি আর স্যাড এই অপশনগুলো হবে না। এখন যদি আমরা দেখি হেলদি রিলেটেড বা মেহেরজান সুস্থ ছিল নাকি অসুস্থ ছিল এই রিলেটেড কোনো কথা মেহেরজানের প্যাসেজে কি দেয়া নাই, কিন্তু দেখবা তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ো দেখবা মেহেরজান রিলেটেড এমন কথা আছে যে মেহেরজানের নদী ভাঙনের পূর্বে মেহেরজানের অনেকগুলো কি চাষযোগ্য জমি ছিল এবং গবাদি পশু পাখি ছিল এবং এগুলোকে কি সম্পদ বলা যায়, যেহেতু এগুলোকে সম্পদ বলা যায় তাই আমরা এখানে কি এই ওয়েলদিটা দিতে পারি। বিফোর দ্য ইরোশন অফ রিভার মানে কি নদী ভাঙনের পূর্বে মেহেরজান ওয়াজ ওয়েলদি মানে কি মেহেরজান সম্পদশালী ছিল, তাহলে আমাদের 9-এর আনসার কি হয়ে যাবে বি। এখন আমরা 10 নাম্বার এমসিকিউ চলে আসবো। দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিমোলিশ মিন, এখানে ডিমোলিশ দ্বারা কি বোঝানো হচ্ছে, দেখো তো ডিমোলিশ মানে কি জানো ভেঙে ফেলা, তাহলে আমরা যদি অপশনগুলো দেখি দেখো বিল্ড মানে কি জানো নির্মাণ করা, এটা অপোজিট মিনিং দিচ্ছে, তাহলে এই আনসারটা কি আমাদের সঠিক হবে না। প্রিজার্ভ মানে কি জানো সংরক্ষণ করা, তাহলে সংরক্ষণের সাথে ভেঙে ফেলার কোনো সম্পর্ক নেই, তাহলে এই আনসারটাও কি আমাদের হবে না। ডিস্ট্রয় মানে কি ভেঙে ফেলা বা ধ্বংস করে ফেলা, তাহলে এটার সাথে এটা মানে অনেকটাই সম্পর্কিত বা অনেকটাই মিলে যাচ্ছে, তাহলে এটা আমাদের আনসার হতে পারে। এরপরে অপশনটা যদি আমরা দেখি সাপোর্ট মানে কি সমর্থন করা, এই সমর্থন করার সাথে ভেঙে ফেলার কি কোনো সরাসরি কোনো সম্পর্ক নেই মিনিং এর, তাহলে আমাদের কি এই ডি নাম্বারটাও ভুল হবে, তাহলে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমাদের আনসার হবে 10-এর 3। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলিশ মিন মানে কি ডেমোলিশ দ্বারা কি বোঝাচ্ছে, ডেমোলিশ মানে ভেঙে ফেলা, ডিস্ট্রয় মানে কি ভেঙে ফেলা, তাহলে আমরা 10 নম্বর আনসার কি পেলাম 10-এর 3 ডিস্ট্রয়। এখন আমরা 10টার মতো এমসিকিউ সলভ করলাম মেহেরজান প্যাসেজ থেকে, তোমরা ঠিক একই ভাবে তোমাদের অন্য যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আছে সেগুলো থেকে কি এভাবে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। এর ফলে কি হবে তোমরা যদি মানে এমসিকিউ শুধু উত্তরটা মানে না পড়ে বাকি অপশনগুলো কেন ভুল হলো সেগুলো বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে তোমার পরীক্ষায় এমসিকিউ যেভাবে আসুক না কেন তোমরা কি ওইটার আনসার করে দিয়ে আসতে পারবা এবং এমসিকিউ এর সাথে সাথে নিশ্চিত করতে পারবা, এবং এমসিকিউ খুব সহজেই তোমরা এভাবে ভালো করে পড়ে সাথে সাথে নিশ্চিত করতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে আরেকটা নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।